বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং অনেকদিন বাদে আবার আপনাদের কাছে এলাম। একটা বিষয় আমি বলার আগে, শুরু করার আগে আপনাদেরকে একটা ভিডিও আমি দেখাবো। আপনারা সেই ভিডিওটা দেখে নিন। কিন্তু করার চেষ্টা করছে জনতাকে, সব মিলে এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শকরা, ভিডিওটা আপনারা দেখলেন এবং এই ভিডিওটায় যাকে দেখা যাচ্ছে এটা একটা নবান্ন অভিযানের ভিডিও এবং নবান্ন অভিযান ছিল। ছাত্রদের ডাকে একটি নবান্ন অভিযান হয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার ছিলেন এবং এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন একজন গেরুয়া বসন পরা একজন সনাতনী সাধক, সনাতনী সেবক, তাকে দেখা যাচ্ছেন, যার নাম এখন সবাই জানে। গোটা পশ্চিমবাংলার মানুষ এখন তাকে চেনে, তাকে জানে। ঠিক এই দিনটা বা এই ঘটনাটার আগের মুহূর্ত অবধি এই মানুষটিকে অনেকেই চিনতেন না, অনেকেই জানতেন না। কিন্তু এই ঘটনাটি হওয়ার পর এবং প্রায় 2 বছর কেটে গেছে, আরও বেশি সময় কেটে গেছে, এখন এই মানুষটিকে পশ্চিমবাংলার বহু মানুষই চেনেন, প্রায় সমস্ত পশ্চিমবাংলার মানুষই চেনেন। এনার নাম বলরাম বসু। এনার সম্পর্কে আমি পরে বলবো। উনি সত্যি একজন যোদ্ধা। আমরা দেখতে পেলাম ভিডিওতে যে কিভাবে তিনি সেই সময় যিনি শাসক ছিলেন সেই বর্বর শাসকের বিরুদ্ধে তিনি জলকামানের সামনে ভারতের পতাকা নিয়ে, জাতীয় পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে একা লড়াই করেছেন। আমরা জানি যে সেই সময় যে শাসক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিভাবে আক্রমণ করতেন, কিভাবে সবার মুখ বন্ধ করে দিতেন, কিভাবে মিথ্যে মামলা দিতেন এবং তার হাত থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের থেকে শুরু করে, ইউটিউবার থেকে শুরু করে, ডিজিটাল সাংবাদিক থেকে শুরু করে, এমনকি মেইন স্ট্রিমের অনেক সাংবাদিকরাও নানাভাবে আহত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, মামলা পেয়েছেন, জেলে গেছেন। আমি এই প্রসঙ্গটা কেন বলছি সেটাও আমি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011-তে ক্ষমতায় এসেছিলেন এবং যাদের সঙ্গে নিয়ে কাছে এসেছিলেন, দলে মানে ক্ষমতায় এসেছিলেন, তাদের মধ্যে অনেকেই ছিল, যেমন মুকুল রায়, যার নাম না বললেই হয় না এবং যার জন্য, যার তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধি, তার দৃঢ়তা, সব কিছু মিলিয়েই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে যেভাবে তিনি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে পেরেছেন। মুকুল রায় আজকে তিনি নেই, কিন্তু তার কথা বলতে হয়। মুকুল রায়, সেই সময় আরও অনেকজন ছিলেন তার সঙ্গে যোদ্ধা হিসাবে, সঙ্গী হিসেবে। পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই ছিলেন, সুব্রত বক্সী মহাশয়, এমনকি সেই সময় এই যে নন্দীগ্রাম কাথি যে লড়াই হয়েছিল, সেই সময় অনেকেই ওনার সাথে যোদ্ধা হিসাবে ছিলেন এবং তার সাথে যুদ্ধ করেই কিন্তু 34 বছরের বাম শাসনকে সমাপ্ত করে নতুন পরিবর্তন এনেছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি এতটাই আত্মকেন্দ্রিক, এতটাই ক্ষমতাভোগী এবং এতটাই শৈলাতান্ত্রিক মনোভাব পোষণ করেন যে তিনি ক্ষমতায় তো এদের সাহায্য নিয়ে, এদের সঙ্গে লড়াই করে, এনাদের হাত ধরে ক্ষমতায় এলেন এবং সেই সময় বিজেপিও তাকে সমর্থন করেছিলেন, তাকে সাহায্য করেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি প্রথম বিজেপিকে লাথি মারলেন, তারপরে যাদের সাহায্যে তিনি এসছিলেন, মুকুল রায় থেকে শুরু করে একাধিক জনকে সরাতে শুরু করলেন। আস্তে আস্তে তাদেরকে সরিয়ে দিলেন, ভুলে গেলেন তাদের লড়াই, তাদের কুরবানি বা তাদের যে বলিদান, তাদের দলের প্রতি বামফ্রন্টের সেই
অরাজকতার প্রতি যে লড়াইটা ছিল, সেই লড়াইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়েননি। তার সঙ্গে অনেক সঙ্গী ছিল যারা লড়েছেন, অনেকেই ছিল, তাদের মধ্যে এখনো অনেকে জীবিত আছেন, কেউ কেউ মারাও গেছেন। কিন্তু বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বরাবরই একটা বেইমানি, ওনার ভিতরে একটা বেইমানি সত্তা কাজ করে। তো ক্ষমতায় আসার পর তিনি তো ক্ষমতাভোগী একটা মানুষ, ক্ষমতায় আসার পর আবারও যাদের সাহায্যে এসেছিলেন তাদেরকে তো তিনি লাথি মারলেন এবং ভুলে গেলেন। এবং তারপরে আবার 2015-16 ওই সময় থেকে তার প্রাণের ভাইপো, তার প্রাণভোমরা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলে যুক্ত হলেন, তার আস্তে আস্তে উত্থান হলো এবং তিনি আসার পর তো আর বলাই বাহুল্য, মুকুল রায়কেও হয়তো চড় মারতে গেছেন, অপমান করতে গেছেন। সেই সময়কার যে সোনালী গুহ মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া সঙ্গী ছিলেন, তাকেও নানাভাবে অপমান করা হয়েছে এবং পার্থ চট্টোপাধ্যায়, তাকেও অপমান করা হয়েছে। এবং এখন তো অনেকেই তৃণমূলের প্রথম সারির প্রথম দিনের যারা বরিষ্ঠ নেতা এবং মন্ত্রী ছিলেন, সবাই বিভিন্নভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তাদেরকে কিভাবে অপমান করা হতো, হেনস্থা করা হতো, এমনকি কটু কথা, কুরুচি কথা, শব্দ পর্যন্ত ওনাদের সামনে বলা হতো এবং ওনাদেরকে নিয়ে বলা হতো। তো এই তো অবস্থা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের লোকের সাথেই তারা বেইমানি করেছে। দলের যারা একনিষ্ঠ কর্মী ছিলেন, সহযোদ্ধা ছিলেন, তাদেরকেই ভুলে গিয়ে আস্তে আস্তে তাদেরকে এমনভাবে সাইডলাইন করেছেন এবং পরবর্তীতে তো ভাইপোকে দাঁড় করানোর জন্য যারা আসল লোক, যারা আসল রাজনীতিবিদ, তাদেরকেই সরিয়ে দিয়েছেন, সরিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন। আমরা জানি শুভেন্দু অধিকারীর বিষয়ে অনেকেই অনেক কথা বলেন, যে শুভেন্দু অধিকারী তিনি তো আগে তৃণমূলে ছিলেন, উনি তো তৃণমূল থেকে আসা বিজেপি, অনেকেই অনেক কথা বলেন। ওনাকে অনেকে আগে মির্জাফরও বলতেন, এখনো বলেন, এখনো অনেকে বলেন। কিন্তু তফাৎ আছে, এটাই আমি দর্শকদের আজকে বলতে চাইলাম। তফাৎটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবার পর যেভাবে মুকুল রায় থেকে শুরু করে একাধিক বরিষ্ঠ দক্ষ নেতাদেরকে সাইডলাইন করে দিয়েছিলেন, অপমান করেছিলেন, এবং পরবর্তীতে মুকুল রায়ের মৃত্যুর যে ডেড বডি, সেটা নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঘৃণ্য ভোটের রাজনীতি করারও চেষ্টা করেছেন, কিভাবে তাকে অসম্মান করা হয়েছে। এবং নির্বাচনে হেরে যাওয়ার পর মুকুল রায়ের ছেলেও অভিষেকের বিরুদ্ধেই বলেছেন, প্রতিবাদ করেছেন, মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। বিষয়টা হচ্ছে যে শুভেন্দু অধিকারী ঠিক কথাই তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে আসা, তিনিও সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে এতটাই তিনি লড়াই করেছিলেন, জায়গা নিয়েছিলেন, যে তার লড়াই না করলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হতেই পারতো না। আজকে এত বড় বড় কথা বলে। যাই হোক, শুধু আমি এই প্রসঙ্গটা এই কারণেই বলছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্ষমতায় আসার পর পুরনো লোকেদের ভুলে গেছেন, যোদ্ধাদের ভুলে গেছেন, সহকর্মীদের ভুলে গেছেন, তাদের বলিদান, তাদের অবদান সবটাই তিনি নস্যাৎ করে দিয়েছেন। শুধু তার ভাইপো দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি আর কোটি কোটি টাকার সম্পত্তি বানানোর লোভে মা মাটি সরকারের নাম করে শুভেন্দু অধিকারী কিন্তু নয়। ওনাকে হয়তো অনেকে মির্জাফর বলেন, এবার বা আমার এই কথাগুলো শুনে আমাকেও হয়তো অনেকে দালাল বলবেন, চটিচাটা বলবেন, গদি মিডিয়া বলবেন, গদি মহিলা বলবেন, অনেক কিছুই বলবেন। কিন্তু এটা ঠিকই, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী হবার পর তিনি কিন্তু কারোকে ভোলেননি। আমি কেন বলরামদার ছবিটা দেখালাম, ভিডিওটা দেখালাম আপনাদের, কারণ এই বলরামদা যেভাবে লড়াই করেছিলেন শাসকের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরির বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে, সেই যোদ্ধাকে কিন্তু শুভেন্দু অধিকারী ভোলেননি। যখন তিনি এলেন এবং সরকারের একটি প্রকল্প চলছে, যেখানে গঙ্গা বক্ষ পরিষ্কার চলছে, স্বচ্ছ ভারত মিশন চলছে, তিনি যখন এলেন, প্রথমেই এই বলরাম বসু যিনি লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে, তাকেই গাড়ি থেকে নেমে প্রথম জড়িয়ে ধরলেন এবং সসম্মানে বৈঠকে ডাকলেন, তার সাথেও তাকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন।
এবং একজন সনাতনী সেবক ও সনাতনী মানুষ হিসাবে, ধর্মপ্রাণ মানুষ হিসাবে, ধর্মের জন্য, সনাতনকে প্রতিষ্ঠার জন্য, হিন্দুদের রক্ষার জন্য যে মানুষটা নিরলস কাজ করে যাচ্ছেন, এবং তার সঙ্গে অনেকেই আছেন, আমি তাদের নাম বলতে চাই না, অনেক যোদ্ধারা আছেন, অনেক ইউটিউবাররা আছেন যারা যোদ্ধা হিসাবে কাজ করছেন, শুধু সনাতনী হয়ে সনাতনীদেরকে সঙ্গে নিয়ে হিন্দুত্বদের প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছেন, যারা ধর্মে, কর্মে, শয়নে, ময়নে, নয়নে এবং বংশ পরম্পরায় শুধু সনাতনী হিন্দু, অন্য কোনো ধর্ম থেকে তারা বিলং করে না, তারা কাজ করে যাচ্ছে। আশা করি শুভেন্দু অধিকারী মহাশয় সবাইকে, এই ধরনের যোদ্ধাদের খুঁজে বার করবেন এবং সবাইকে কাজ দেবেন, যোগ্য জায়গা দেবেন। এবং যেহেতু সনাতনী ধর্মের বিশ্বাসী এক সরকার, নতুন সরকার এই প্রথম পশ্চিমবাংলার বুকে আমরা সবাই পেয়েছি, অবশ্যই হিন্দুত্ব, সনাতনীদের অস্তিত্ব যেভাবে বিলীন হচ্ছিল, যেভাবে একের পর এক হিন্দুদের মঠ মন্দির ভাঙা হচ্ছিল, তাদেরকে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল, তাদের ধর্ষণ থেকে শুরু করে একাধিক ঘটনা তাদের সাথে ঘটছিল, আজকে রক্ষাকর্তা হিসাবে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আশা করা যায় এই যোদ্ধাদের তিনি সামনে আনবেন। ইতিমধ্যেই বলরামদাকে সামনে এনেছেন এবং যোগ্য সম্মান দিয়েছেন। আরও যারা যোদ্ধা আছেন সেটা সনাতনী মনোভাবাপন্ন যোদ্ধা, কোনো ধান্দাবাজ নয়, কোনো অন্য ধর্ম থেকে আসা নয়, যারা সত্যি রাষ্ট্রের জন্য কাজ করতে চায়, কাজ করছে, নিরলস চেষ্টা করছে, হয়তো জায়গা পাচ্ছে না, প্ল্যাটফর্ম পাচ্ছে না, হয়তো যারা সত্যি হিন্দু রাষ্ট্র চায়, হিন্দু রাষ্ট্রের লড়াই করতে চায়, তাদেরকে নিশ্চয়ই জায়গা দেবেন। এটাই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারীর অনেকটাই তফাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দরকারি মানুষদের নিয়ে, তার থেকে সুবিধা নিয়ে যখন সমস্ত রসটা নিয়ে ছিবড়ে করে তাকে ছুঁড়ে ফেলে দেয়, শুভেন্দু অধিকারী তা নয়। সমস্ত যোদ্ধাদের তিনি সরকারে আসার পর মনে রেখেছেন এবং প্রত্যেক সময় প্রত্যেক জনতার সাথে যারা যোগাযোগ করতে চাইছেন, জনতার দরবার করছেন, জনতাদের কথা শুনছেন, তাদের বিষয়গুলো সমাধান করার চেষ্টাই করছেন। এই এক মাসে যা যা করেছেন, জাস্ট সুপারব, এক্সেলেন্ট। প্রথম চলে আসি বাজেট। যে বাজেট হয়েছে অসাধারণ, মানে এই বাজেট নিয়ে বলার মতন ধৃষ্টতা, যোগ্যতা বা হয়তো সেই জ্ঞান, অভিজ্ঞতা আমার নেই। কারণ প্রথম কথা, আমি অর্থনীতির ছাত্রী নয় এবং আমার পক্ষে সম্ভব নয় এত বলা। ওভারঅল যেটা বুঝেছি, অসাধারণ একটা বাজেট, যে বাজেট অনেক বছরের পর বছর পর বাংলার মানুষ পেল, যেখানে অনেক সুবিধা বাড়িয়েছে, সাধারণ মানুষের কথা বলা গেছে। এবং আমি এই ভিডিওটা করছি শুভেন্দু অধিকারী মহাশয়কে সত্যি কৃতজ্ঞতা জানানোর জন্য, বিজেপি সরকার, নতুন সরকার, হিন্দুত্ববাদী সনাতনী সরকারকে কৃতজ্ঞতা জানানোর জন্য, যে যেভাবে দু তিনটে বিষয় তারা সামনে এনেছেন এবং তুলে ধরেছেন এবং বাজেটে রেখেছেন। এক হচ্ছে এই মিড ডে মিল। সত্যি আমরা দেখেছি, চোখে জল আসে ভাবলে যে ছোট ছোট বাচ্চারা কিভাবে অপুষ্টিকর খাবার খেত। এই যে এখন বামপন্থীরা, কিছু বামপন্থী রেড়ে করে উঠেছেন, যাদের কোনো কাজ নেই, সারাদিন ধরে লেনিন আর কার্ল নিয়ে পড়ে থাকেন, তো তারা রেড়ে করছেন যে ডিম খাওয়াবে না, পুষ্টি কোথায়, পুষ্টি কোথায়। তারা হয়তো জানেন বা জানেন না যে তৃণমূল সরকার থাকাকালীন যে ডিমগুলো খাওয়ানো হতো, সে অর্ধেক ডিম পচা হতো, সেই ডিম বাচ্চারা খেতেও পেত না। এবং রোজ তো দেওয়াই হতো না, যেদিন যেদিন দেওয়া হতো সেখানে বিভিন্ন জায়গায় অর্ধেক ডিম ফাটা থাকতো, পচা দুর্গন্ধযুক্ত পচা ডিম দেওয়া হতো। এবং চালের কথা তো বাদই দিন, একাধিক জায়গায় ধরা পড়েছে যে পোকাওয়ালা চাল খাওয়ানো হতো, চালের মধ্যে টিকটিকি, চালের মধ্যে আরশোলা ডিম, এই এমনকি ওই চাল খেয়ে অনেক সময় অনেক বাচ্চারা অসুস্থ পর্যন্ত হয়ে গেছে। এই ঘটনার সাক্ষীও আছে বাংলা। আর বামপন্থীরা এত কথা বলছে, 34 বছর ছিল, 34 বছর তারা তাদের ক্ষমতার সময় মিড ডে মিলে কি খাওয়াতেন? বিরিয়ানি, কোফতা, কালিয়া। আর পুষ্টির কথাই যদি বলা হয়, ভেজ খেয়েও পুষ্টি হয়। একটা মিড ডে মিলের বাচ্চা, সে একবেলায় স্কুলে খাবে আর 3 বেলা সে বাড়িতে খাবে।
3 বেলা সে বাড়িতে আমিষ খেতেই পারে, তার বাবা মাদের ক্ষমতা থাকলে বা তার বাবা মায়েরা বাড়িতে মাছ, মাংস, কালিয়া, কোফতা, যত হাই প্রোটিন আছে খাওয়াতে পারে। আর একবেলা স্কুলে নয়, ভেজই খেলো, ভেজিটেরিয়ানই হলো। এবং এই যে ডালে হাই প্রোটিন আছে, কে বলেছে প্রোটিন পাবে না? ডিমেও যেরকম প্রোটিন আছে, ডিমের থেকে অনেক ডাল আছে যে ডালে ডিমের থেকেও বেশি পরিমাণ প্রোটিন পাওয়া যায়। সোয়াবিনে হাই প্রোটিন আছে। পনিরে প্রোটিন আছে, পনির আছে, সেখানে বিভিন্ন এই যে ইস্কনকে দেওয়া হয়েছে তাই নিয়ে অনেকের গা জ্বালা করছে, এই সেকু মাকু বাম ভাম তাদের নাকি গা জ্বালা করছে। আসলে তারা তো আবার ধর্মে বিশ্বাস করে না, তারা বিজ্ঞানে বিশ্বাস করে। তো তাদের খুব গায়ে লেগেছে ইস্কনকে দিয়েছে বলে। তো ওরা ওদের মতন ঘেউ ঘেউ করুক, কারণ ওরা তো ঘেউ ঘেউ করে। আমি এই কারণে ঘেউ ঘেউ বললাম, এই সিপিএম এবং তৃণমূলকে আজকের দিনে দাঁড়িয়ে আমি ঘেউ ঘেউ বললাম, তার কারণ হচ্ছে একটা সময় এরা সাধারণ মানুষকে ঘেউ ঘেউ কুকুরের মতো দেখতো এবং ঘেউ ঘেউ বলতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করো না বলেই ছিল, কুকুরের সাথে তুলনা করেছিল। তাই আজকে এরা ঘেউ ঘেউ করুক। সনাতনীর জয় হয়েছে, হিন্দুত্বের জয় হয়েছে। এবং শুভেন্দু অধিকারী মহাশয়কে হাত জোর করে আবারও এই ধরনের ডিসিশন নেবার জন্য নতমস্তক করছি। খুব ভালো ডিসিশন, বাচ্চাদেরকে পুষ্টিকর ভালো সুস্বাদু ইস্কনকে দায়িত্ব দেওয়ার জন্য তাদের ওখান থেকে মিড ডে মিলের খাবার যাবে, অসাধারণ একটা সিদ্ধান্ত। এবং আর একটা সিদ্ধান্ত যেটা হচ্ছে এই যে সরকারি হাসপাতালে রুগীরা যেভাবে খুব নিম্নমানের খাবার পেত, 56 টাকার খাবার সেখানে 110 টাকা করা হলো, যতটা পেরেছে প্রায় ডবলের থেকে বেশি প্রথম বাজেটেই। তার জন্য শুভেন্দু অধিকারী মহাশয় আপনাকে সত্যি নতমস্তকে নমস্কার, বিজেপি সরকারকে নমস্কার। আপাতত এই দুটো বিষয় সত্যি খুবই ভালো লেগেছে, সমস্তগুলোই ভালো, সমস্ত ডিসিশন ভালো, কিন্তু এই দুটো বিষয় যে ঘোষণা করা হয়েছে এটা অসাধারণ। আগামী দিন যদি মুখ্যমন্ত্রী এবং নতুন সরকার যে ভালো কাজ করলে অবশ্যই তাকে প্রণাম জানাতে হবে। এবং যদি কোনোভাবে অন্য ধরনের কাজ হয় বা দেখা যায় যে বছর পেরোতে না পেরোতেই অন্য ধরনের কোনো মানুষের প্রত্যাশার থেকে অন্যরকম কিছু হচ্ছে, তখন নিশ্চয়ই সমালোচনা করা যাবে, কিন্তু এখন সে করার জায়গা নয়। এখন নতুন সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, কাজ করছে, এর জন্য স্যালুট। আর এটাই বলবো যে নতুন সরকার যেভাবে সবাইকে সঙ্গে নিয়ে, সমস্ত হিন্দু সনাতনীদের সঙ্গে নিয়ে যেভাবে এগোচ্ছেন, তাতে আশা করা যায় সোনার বাংলার যে মিশন সোনার বাংলা একদিন সম্পন্ন হবে। এটাই বলার ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারীকে অনেকেই জড়াচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে আসা, তৃণমূলের ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের, তাই একই গোত্রে ফেলার চেষ্টা করছে। আবারও বলছি দর্শক বন্ধুরা, পারলে এটা সবাইকে ভাইরাল করুন, ছড়িয়ে দিন। শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক নয়। শুভেন্দু অধিকারী তিনি মানুষকে সম্মান দিতে জানেন, মানুষের পাশে দাঁড়াতে জানেন, কারুর থেকে দর প্রয়োজনে তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন না। তাই আগামী দিন আমাদের সবার নজর রাখতে হবে, সবাই আশায় বসে থাকতে হবে যে এই বাংলা শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন সমস্ত দিকে এগিয়ে গিয়ে জগৎ সেরায় শ্রেষ্ঠ আসন লবে। নমস্কার।